গণভোটের বিষয়টি এখনো কমিশনের নজরে আসেনি মন্তব্য ইসি আনোয়ারুলের। নভেম্বরে গণভোটের দাবি জামায়াত নেতা পরোয়ারের। সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ব্যাহত ট্রেন চলাচল, চলছে উদ্ধার কাজ। কুমিল্লার মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। নিখোঁজের 7 দিন পর উদ্ধার হয় মরদেহ। কুড়িগ্রামের রৌমারীতে খাদ্য বান্ধব কর্মসূচিতে পচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রি। সাবেক খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। খুলনা নগরীর প্রবেশ মুখে বর্জ্য সংগ্রহের ডাম্পিং পয়েন্ট, সড়কে জড়ো করা হচ্ছে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রী ও স্থানীয়রা। এই গন্ধটা পেটের মধ্যে যে অনেক সময় বমি পর্যন্ত চলে আসে। রাস্তা দিয়ে চলার জন্য মহিলারা হোক, বাচ্চারা হোক, বয়স্ক লোক, সবার জন্য আসলে একটা বড় ধরনের মুসিবত। পিরোজপুরে বৈঠাকাটা ভাসমান হাট নজর কাটছে পর্যটকদের। ইকো অ্যান্ড অ্যাগ্রো ট্যুরিজমের আওতায় আনার উদ্যোগ প্রশাসনের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি, তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শাপলা কলি সহ আরও অনেকগুলো প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখনও যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই, সকল প্রস্তুতি সম্পন্নের পথে। সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যরা উপস্থিত ছিলেন। গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আর কুমিল্লায় দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা নিরপেক্ষ নেই। খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সম্মেলনে তিনি বলেন, গত 54 বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরোয়ার। তুমি যদি দাঁড়িপাল্লায় থাকো, জামাতের মিটিংয়ে যাও, তুমি পুজো করতে পারবে না, মা বোনেরা বাড়িতে বেরোতে পারবে না, সিঁদুর নিতে পারবে না, শাখা করতে পারবে না, পূজা করবে না। এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই মিথ্যায় আপনারা কান দেবেন না। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লায় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নিজ নির্বাচনী এলাকা 14 গ্রামে এক সমাবেশে তিনি একথা বলেন। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না থাকে, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার
আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে তাদের সাথে এনসিপির দূরত্ব তৈরি হবে, এমনটাই বলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি ও জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি সত্য নয়। সংস্কার প্রস্তাবনায় তারা একমত হয়ে আবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। যেসব ভিত্তিতে তারা মার্কাকে তালিকাভুক্ত এবং বাদ দেয় সেই নীতিমালা প্রদানের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। যখন জামাত আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোকে, আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে, তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো ঋদ্ধতা রয়েছে, আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রে হয়েছে। বিষয়টি মোটেও এমন না, বরং হচ্ছে সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক থাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবেই, কিন্তু সেসব আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রেস সচিব। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে, এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে এক লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। জয়দেবপুর জংশনে প্রবেশের আগে ট্রেনের একটি বগি হঠাৎই লাইনচ্যুত হয়, এতে বন্ধ হয়ে যায় এক লাইনে রেল চলাচল। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে এক লাইন বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল। ব্যাপক আতঙ্কে ছিলাম যে কি হয়েছে। সামনে দেখলাম যে বলতেছে লাইনে বগি হয়েছে, তখন তাড়াহুড়া করে স্লো করছে, তখন আমরা নেমে যাই। হঠাৎ করে হচ্ছে ধোঁয়া বেরোইছিল, সবাই বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে, তো সবাই হচ্ছে লাফালাফি করতেছে। ট্রেন হঠাৎ করে পরে থামাইছে, তারপর সবাই হুড়াহুড়ি করে নামছে, এরপর দেখে যে লাইনচ্যুত হয়েছে। সাভারের আশুলিয়ায় আলাদা অভিযানে দেশি বিদেশি অস্ত্র মাদক সহ 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে এসব অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীর চট এলাকায় 5 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। আটক করা হয় 4 জনকে। এ সময় জব্দ করা হয় একটি পিস্তল, 8 রাউন্ড গুলি, 13টি মোবাইল, 3000 পিসি ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য এবং ওয়াকিটকি। এছাড়া আলাদা একটি অভিযানে আশুলিয়ার চিত্রশাইল রাজা বাদশাহ এলাকা থেকে বিদেশি পিস্তল ও মাদক সহ 3 জনকে আটক করেন সেনা সদস্যরা। পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। যশোরে 6টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সকালে যশোর নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর চেকপোস্ট বসিয়ে 735 গ্রাম ওজনের 6টি বার সহ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আবু বক্করের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো। জিজ্ঞাসাবাদে ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বারগুলো নেয়ার কথা স্বীকার করে সে। জব্দকৃত স্বর্ণের মূল্য 1,26,08,000 টাকা। আবু বক্করকে থানায় হস্তান্তর করা হয়েছে। খেলতে গিয়ে আর ফেরেনি শিশু আদিবা। নিখোঁজের 7 দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার গ্রামের একটি পুকুরে পাওয়া যায় শিশুটির মরদেহ। কেন এই নির্মমতা, এমন প্রশ্ন স্বজন আর প্রতিবেশীদের। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। আর কেউ বায়না ধরবে না বাবার কাছে, একরাশ হাসি নিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়বে না কোলে। বাবা আবু হানিফের বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার মেয়ে আদিবার জন্য। গত 24শে অক্টোবরের ঘটনা।
মায়ের কাছে আদিবাকে রেখে বাজারে যান বাবা হানিফ। সে দেখাই শেষ। এরপর খেলতে গিয়ে আর ফেরেনি শিশুটি। বৃহস্পতিবার দুপুরে গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার নিজ গ্রামে একটি পুকুরে ভেসে ওঠে শিশু আদিবার মরদেহ। আম্মু তুমি থাকো, আবু বাজার করে আসছি, আইসা মাইয়ার খোঁজ পাই না। মাইয়া কিন্তু দূরে কোথাও খেলতে যায় না, এখানে বাসার পাশে এই জায়গাটা আছে না, এই জায়গায় খেলতে গেছে। হয়তো 10-15 মিনিট পরে মায়ের খোঁজ করছে, মাইয়া কই, আইসা আর মাইয়ার কোনো তথ্য পায় না, খোঁজা পায় না। স্বজনরা জানান, আদিবা নিখোঁজের পর অপরিচিত একাধিক নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল। এক পর্যায়ে টাকা দেওয়ার উদ্যোগও নেয় তারা, কিন্তু তা আর হয়নি। সবার একটাই প্রশ্ন, কি দোষ ছিল অবুঝ শিশুটির? কিছু নাম্বার থেকেও আমাদেরকে এমন ধরনের বলছে যে আমরা 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, দিলে আমরা দিয়ে দেবো। আমরা এটাও চেষ্টা করছি যে আমরা টাকা দিয়ে দিলেও আমাদের মেয়ে ফেরত চাই। এমন একটা নিষ্পাপ শিশুকে যে এভাবে নির্ঘাতভাবে হত্যা, এটা হত্যা করাই হয়েছে। কারোর সাথে শত্রুতা নাই যে শত্রুতার কারণে এরকমটা করছে, এটা জানি না যে এই কাজটা করছে সে কোন উদ্দেশ্যে করছে। ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে পুলিশ। পিলারের সাথে তার রশিটা বেঁধে লাশটা পুকুরে পড়ে ফেলে রাখা হয়েছে। তো ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে যে এটি একটি হত্যাকাণ্ড। আর এ বিষয়ে আমরা কাজ করতেছি এবং ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রহস্য উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। কুড়িগ্রামের রৌমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ উঠেছে। আর এসব নিম্নমানের চাল সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের তীর স্বয়ং উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে। দীর্ঘদিন সাধারণ মানুষ ও চালকল মালিকরা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি। সবশেষ আদালতে মামলাও করেন এক ভুক্তভোগী। তবে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বদলে অভিযুক্তকে বদলি করা হয়েছে অন্যত্র। ব্রহ্মপুত্র নদবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রামের রৌমারী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই উপজেলার দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য বছরে 5 বার চাল বিক্রি করে সরকার। ডিলারের মাধ্যমে 15 টাকা দরে জনপ্রতি কিনতে পারেন 30 কেজি চাল। এ কর্মসূচিতে পচা দুর্গন্ধময় চাল বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি সরকারি একটি গুদাম থেকে নিম্নমানের চাল বের করার সময় 2টি ট্রাক আটকে দেয় স্থানীয়রা। প্রশাসনের অভিযানেও কয়েকটি ডিলার পয়েন্টে জব্দ হয় খাওয়ার অনুপযোগী চাল। গরু ছাগলটা খাওয়াই দিছি, মানুষে খাওয়ার মতো চাল দেনা আর কি দেনা। ডিসি ফুডের লোকজন গেছিল, আপনার দুদকের লোকজন গেছিল, আমরা স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনকেও জানিয়েছি, কিন্তু দেখা গেছে এদেরকে আমরা শুধু নিয়েই গেছি, জানাইছি, কিন্তু এর কোনো উপকার হয় নাই। 2022 সালের ডিসেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত রৌমারী খাদ্য গুদামের দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। অভিযোগ, তিনি গুদামজাত করেছেন বিপুল পরিমাণ পচা চাল। শুধু তাই নয়, অস্তিত্বহীন মিল চাতালের নামে চালের টাকা আত্মসাৎ, সিন্ডিকেট পরিচালনা সহ নানা অভিযোগেই অভিযুক্ত তিনি। রৌমারী খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, সে রৌমারী খাদ্য গুদামে জয়েন করার পর থেকে তার অনিয়ম কিছু আমাদের মিল মালিকের বিল দেয় না, আত্মসাৎ করে, বিল না দিয়ে টাকা আত্মসাৎ করে চাউল দেয়, আবার চাউলের টাকা ফেরত দেয় না। এর জন্য দায়ী স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মিল মালিকরা ও ডিলাররা। যমুনার অনুসন্ধানে প্রমাণ মিলেছে কুড়িগ্রাম ও ময়মনসিংহে শহীদুল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় কোটি টাকার লেনদেনের। কেবল চলতি বছরের 25 মে থেকে 27 জুন পর্যন্ত ওই হিসাব নম্বরে 96 লাখ টাকা জমা ও উত্তোলন হয়। একজন সরকারি কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে মাসে কোটি টাকার লেনদেন অস্বাভাবিক বলছেন সচেতন মহল। সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী যেই হন না কেন, ব্যাংকে কয়েক মাসের ব্যবধানে প্রায় কোটি টাকার লেনদেন, এটা একটা অস্বাভাবিক বিষয়। এই টাকার উৎস কোথায় এটি জানা বা বের করা খুবই দরকার। এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই গুদাম কর্মকর্তার উত্তর, এসবের কিছুই জানেন না তিনি। নিম্নমানের চাল বিতরণে কোনো দায় নেই তার। এটা আমার গোডাউনের চাল না, আমাদের রৌমারী খাদ্য গোডাউনের চাল না, এটা হলো এই চালটা হলো আমি এখান থেকে ডেলিভারি দিয়েছি। এখন বাইরে যাওয়ার পর আমার দায়িত্ব থাকে।
ঠিক না? এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট কেউ। এখন সবেমাত্র আসছি, রৌমারির হাবভাব কিছুই বুঝতেছি না। বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে এক চালকল মালিক আদালতে মামলা করেন। তবে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শহীদুল্লাহকে বদলি করা হয় দিনাজপুরের বিরামপুর উপজেলায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। খুলনা নগরের অন্যতম প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। এলাকার ময়লা আবর্জনা ফেলা হয় ব্যস্ত সড়কের পাশে খোলা জায়গায়। এতে দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দা ও এই পথে যাতায়াতকারীরা। ময়লার ভাগাড়ের আশপাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মেলেনি সমাধান। ব্যানারে স্পষ্ট লেখা এখানে ময়লা ফেলা নিষেধ, অথচ বাস্তবে উল্টো চিত্র। ব্যানারের নিচেই গড়ে উঠেছে খুলনা নগরীর অন্যতম বড় বর্জ্যের ভাগাড়। দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচলই দায়। খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারী সড়ক। গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষদের বিভাগীয় শহরে যাতায়াত করতে হয় এই একটি সড়ক দিয়েই। তবে এখানে মূল সড়কের ওপরই গড়ে উঠেছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। বিভিন্ন স্থান থেকে ময়লা এনে জড়ো করা হয়, অথচ রাস্তার পাশেই খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এই গন্ধটা পেটের মধ্যে যে অনেক সময় বমি পর্যন্ত চলে আসে। রাস্তা দিয়ে চলার জন্য মহিলারা হোক, বাচ্চারা হোক, বয়স্ক লোক, সবার জন্য আসলে একটা বড় ধরনের মুসিবত। দিনই 50 বার যাই আসে, 50 বার ওই লিভার উল্টে যায় আর পাল্টে যাচ্ছে। এছাড়া ময়লা বহনের গাড়ি ও ভ্যানের কারণে সড়কের এই অংশে দেখা দেয় যানজট। বছরের পর বছর ধরে এভাবে ময়লা আবর্জনা ডাম্পিং করায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিড়ম্বনায় পড়েছে আশেপাশের দোকানিরাও। জীবিকার তাগিদে নিরুপায় হয়েই থাকতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে। ডাস্টবিনটার কারণে আমাদের বেচাকেনা তো হয় না, কাস্টমারও আসে না। বহুত কষ্ট, 1 ঘন্টা 2 ঘন্টা লাগে পার হইতে আর যাইতে। এখানে যে ডাস্টবিন যেটা, এটা আমাদের পোস্টের ঠিক সন্নিকটে। এটার যে ময়লার যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে আমাদের ডিউটি করতে খুব কষ্ট হয়। খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখায় ছড়াচ্ছে রোগবালাই, তবু যেন দেখার কেউ নেই। যাদের পরিবেশ রক্ষার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে পরিবেশ রক্ষা না করে এবং তারা যদি এই দায়িত্ব পালন না করে, তাহলেই জনগণের দুর্ভোগের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এবং জনগণের অশান্তির কারণ হয়। পরিবেশ দূষণের কথা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। 2 পক্ষেরই আসছে আমাদের কাছে আবেদন, সেটা হচ্ছে কন্টেনারটা সরানোর জন্য এক পক্ষ, কন্টেনার রাখার জন্য। যার কারণে আমাদের ওখানে আমরা সুপারভাইজারকে নিয়োগ করেছি যে ওইখানে আসলে কোনটা হলে তারা আসলেই জনগণ সুবিধা পাবে, এটা আমাদের জানা দরকার। অতি গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ ও কয়েক হাজার যানবাহন। জারিন অর্নি, যমুনা নিউজ। নোয়াখালীর হাতিয়ায় খোলা আকাশের নিচে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস। মেঘনার ভাঙনে তলিয়ে এখন এভাবেই চলছে ইসলামপুর দাখিল মাদ্রাসার কার্যক্রম। মেঘনার একের পর এক ঢেউ এখন হাতিয়ার মানুষের কাছে আতঙ্কের নাম। কদিন বাদেই গাছতলার এই জায়গাটুকু গ্রাস হবে নদীতে। সেই সাথে অনিশ্চয়তার অন্ধকারে ছেয়ে যাবে 400 শিক্ষার্থীর পড়াশোনাও। এর স্থায়ী সমাধান চান স্থানীয়রা। গাছতলায় রাখা 10 থেকে 12টি বেঞ্চ, সেখানেই চলছে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান। নদী ভাঙনে প্রতিষ্ঠান বিলীন হওয়ায় ঠাঁই হয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আহাদের ভিটায়। অথচ নোয়াখালীর হাতিয়ার ইসলামপুর দাখিল মাদ্রাসার নিজস্ব টিন শেড কক্ষ ছিল 400 শিক্ষার্থী। গেল কয়েকদিন ধরেই ভাঙছে মেঘনার পার, বিলীন হচ্ছে হাতিয়ার ছোট বড় স্থাপনা, সংকীর্ণ হচ্ছে বসতি। এমন ভাঙনেই ইসলামপুর দাখিল মাদ্রাসার 150 শতক জমি গেছে নদীতে। তলিয়ে গেছে মাদ্রাসার শ্রেণীকক্ষ, মাঠ আর গাছপালা। এরপর থেকেই ব্যাহত হচ্ছে পাঠদান। দিন দিনই কমছে শিক্ষার্থীর সংখ্যা। রোদে কষ্ট করি, বৃষ্টিতে কষ্ট করি, ক্লাস করতে কষ্ট হয়। সবাই একসাথে পড়ি, নদীতে ভেঙে গেছে আমাদের মাদ্রাসা, তাই আমাদের কত কষ্ট করে পড়তে হয়। নদী ভাঙ্গার কারণে ক্লাসটা যখন গাছতলে করায়, 3 ক্লাস 2 ক্লাস বা 4 ক্লাস একসাথে বসাইলে তাদের মূল যেই পড়াগুলো এগুলো আমরা ক্লিয়ার ভাবে দিতে পারি না।
কয়েকটি বেঞ্চে একসাথে চলছে ক্লাস। এদিকে ভাঙন অব্যাহত থাকায় শেষ সম্বল প্রধান শিক্ষকের ভিটা মাটিও রয়েছে হুমকিতে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনও পড়েছে অনিশ্চয়তায়। এইভাবে নষ্ট হয়ে যাবে, স্থান করি এখানে 2-3 ক্লাস 4 ক্লাস অনেক সময় একসাথে বসাতে হয়, বসাইলে আমরা ঠিক মতো তাদেরকে লেখাপড়া দিতে পারতেছি না। তো নদী ভাঙি লই গেছে কই, এখন এই যে বাড়ির মেয়েদের আনিয়ে ক্লাস করা, এ আর নইলে 2 মাস বা 2 কাডাল থাকতে বই ব্যাগ। কিছুদিনের ভিতরে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তারপরে ভেঙে এখন বিটা বাড়ির কিছু অংশ এখানে পড়ে আছে, আর কিছু নদীর গর্ভে চলে গেছে। ভাঙন রোধে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অনুমোদনের পর কাজ শুরুর কথা বললেন এই কর্মকর্তা। আমরা পানি উন্নয়ন বোর্ড জিনিসটি সম্পর্কে অবগত আছে, আমরা ভিজিট করেছি এবং ইতিমধ্যে জিনিসটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি সেখানে এমার্জেন্সি কাজ করার অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে অতি দ্রুতই ব্যবস্থা নেব। মেঘনার ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি ভাঙন কবলিত বাসিন্দাদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও 3 জন। নেত্রকোনা ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় বালু ভর্তি একটি ট্রাক বিকল হয়ে সড়কে দাঁড়িয়েছিল। এ সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে প্রাণ হারান ভেতরে থাকা 2 যাত্রী আব্দুল জলিল ও শহীদ মিয়া। আহত হয় আরও 3 জন। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। আহতদের পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বগুড়ায় এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি এবং প্রতিবন্ধী নারীকে বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার বিকালে গাবতলী উপজেলার লাংলুহাটে পক্ষাঘাতগ্রস্ত মতিয়ার রহমানকে একটি দোকান উপহার দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় দোকানের মালামালও প্রদান করে যুবদল কর্মীরা। পরে সন্ধ্যায় সোনাতলা উপজেলার দিকদাইরে গৃহহীন প্রতিবন্ধী মমেরন বেওয়ার হাতে তুলে দেওয়া হয় নতুন একটি ঘরের চাবি। লাইট দেওয়াই আছে, ইনশাআল্লাহ আমরা যত সম্ভব চেষ্টা করব। পিরোজপুরের ঐতিহ্যবাহী বৈঠা কাটা ভাসমান হাটে দিনে বিক্রি হচ্ছে 1.5 কোটি টাকার পণ্য। আসছেন দেশি বিদেশি নানা পর্যটক। যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে বাড়ত আরও ক্রেতা ও পর্যটক, বলছেন স্থানীয়রা। প্রশাসন বলছে এই এলাকাকে ইকো অ্যান্ড অ্যাগ্রো ট্যুরিজমের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী পাইকারি এই বাজার সরকারের সুদৃষ্টি পেলে আরও জমজমাট হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। বৈঠায় জল কেটে কেটে আসে কৃষকের নৌকা, যেতে হয় না বাজারে। ভাসমান নৌকাতেই শুরু হয় বেচাকেনা। ধীরে ধীরে নদীর পাড়ের বৈঠাকাটা বাজার গুরুত্ব হারিয়ে বড় হয়ে উঠতে থাকে নদীর ভেতরের বৈঠাকাটা ভাসমান হাট। 200 বছর ধরে প্রতি শনি ও মঙ্গলবার বসছে ঐতিহ্যবাহী এই বাজারটি। পিরোজপুরের নাজিরপুরে বেলুয়া নদীতে বসা এই হাটে সবজি কিনতে আসেন স্থানীয়রা ছাড়াও বরিশালের বানারীপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষ। শীতকালীন করলা, শিম, বেগুন থেকে শুরু করে পাওয়া যায় সব সবজি। গ্রীষ্মকালে আসে আম, তরমুজের চালান। প্রতি হাটে বিক্রি কিনে হয় প্রায় 1.5 কোটি টাকার পণ্য। এই বাজারটা ঐতিহ্যবাহী বাজার, অনেক পুরানো। হাটের দিন আপনার বাজারের যে প্রপারে বাজার প্রপারে কেনা বেচার সমস্ত দিন তারা এগুলো কেনে, সব এগুলো কিনে দূরে দূরে ঢাকা, তারপরে দূরে দূরে বড় বড় ঐতিহ্যবাহী হাটে নিয়ে যায়। নাজিরপুরের কলার দোয়ানিয়া, মুনিরাবাদ, মুগারজোড়, গাওখালী, মেদা, কর্ণখালী সহ 10-15 গ্রামের মানুষের জন্য এটি হয়ে উঠছে একটি হাব। দৃষ্টিনন্দন এই হাট দেখতে আসেন দেশি বিদেশি পর্যটক। তবে ব্যবসায়ীরা বলছেন যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় দিনে দিনে কমছে মানুষের আনাগোনা, যদিও প্রশাসনের দাবি উল্টো। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমার সাথে একজন বিদেশি ভদ্রলোক আছে জার্মানি থেকে। তো উনি বেসিক্যালি এটা দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করছে। তো যোগাযোগের খারাপের অবস্থা, বাজার বর্তমান অবস্থা দিনে দিন খারাপের যাচ্ছে। দিন দিন এটি আরও বৃদ্ধি পাচ্ছে
রোড কমিউনিকেশন অতীতের মতো খারাপ থাকার কারণে এটা জনপ্রিয়তা পায়নি, কিন্তু দিন দিন রোড কমিউনিকেশন হওয়ার কারণে এটি জনপ্রিয়তা পাচ্ছে। এই হাটকে ইকো অ্যান্ড এগ্রো ট্যুরিজম এলাকা হিসেবে ঘোষণা করা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা। এগ্রো ট্যুরিজমের আওতায় নিয়ে আসা যায় কিনা আমরা সেই বিষয়ে আমরা চিন্তা করছি। ভাসমান এই হাটের দিকে সুদৃষ্টি দেওয়া হলে বদলে যেতে পারে আশেপাশের দৃশ্যপট, বাড়বে পর্যটক, আরও জমে উঠবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ভাসমান হাট, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শরীফ ফারুকী, যমুনা নিউজ। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বারোমারি খ্রিস্টান মিশনে চলছে ফাতেমা রানী তীর্থ উৎসব। দুদিনব্যাপী এই উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে এসেছেন ভক্ত অনুরাগীরা। আজ মহাখ্রিষ্ট জাগরণের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের আনুষ্ঠানিকতা। রাতের আধার দূর হয়েছে আলোর মিছিলে, হাজারো ভক্তের পদচারণায় মুখর শেরপুরের গারো পাহাড়। সকলের কণ্ঠে ফাতেমা রানী মা মারিয়ার বন্দনা। 2 ঘন্টায় প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দেন অনুসারীরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের 2 দিনব্যাপী ফাতেমা রানী তীর্থোৎসব। দেশ বিদেশ থেকে ভক্ত অনুরাগীরা অংশ নেন। রাতভর চলে পাপ স্বীকার, আরাধনা ও নিরাময় সহ নানা ধর্মীয় আচার। আমরা প্রতি বছর এখানে প্রার্থনা করতে আসি, আর বাইরে থেকেও অনেক মানুষ আসে। অক্টোবর মাসের প্রতি বছর বৃহস্পতিবার শুক্রবার হয়। আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে একত্রিত হই বারোমারি তীর্থস্থানে। আমরা মনে করি যে এখানে মামারের কাছে প্রার্থনা করলে আমাদের মনের বাসনা পূর্ণ হয়, এবং আমি মনে করি আমি অনেকবার প্রার্থনা করেছি, এখানে আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে। মামারের কাছে আমরা আমাদের ইচ্ছাগুলো তুলে ধরি এবং মামারা আমাদের ইচ্ছা পূরণ করেন, তাই আমরা মামারাকে ধন্যবাদ দিতে এই মামারা তীর্থ পালন করি। গারো পাহাড়ের বারোমারি খ্রিস্টান মিশনে এই তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পোনেন পলকুপি। মা মারিয়ার প্রতিকৃতি নিয়ে প্রায় 3 কিলোমিটার চত্বর ঘোরেন ভক্ত অনুরাগীরা। সারা বাংলাদেশের মানুষ এখন এখানে আসে তীর্থ করার জন্য, পুণ্য অর্জন করার জন্য, পাপ থেকে মোচন লাভ করার জন্য, মন পরিবর্তনের জন্য। খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থোৎসব উপলক্ষে গারো পাহাড় ও আশপাশের এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আজ ক্রুশের পথ পরিভ্রমণ এবং মহাখ্রিষ্ট যাগের মধ্যে দিয়ে শেষ হবে তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা। যেহেতু অনেক লোক এখানে আসে, হাজার হাজার লোক আসে, ব্যবস্থাপনা একটা বিশাল বিষয়। আমরা এখানে আপনারা জানেন নিরাপত্তা বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে, একই সঙ্গে আমাদের বিজিবি আছে, আনসার আছে, গোয়েন্দা বাহিনী আছে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ করছি। 1942 সালে নালিতাবাড়িতে ফাদার মার্কস প্রতিষ্ঠা করেছিলেন বারোমারি মিশন। পর্তুগালের ফাতেমা নগরের আদলে স্থাপন করা হয় ফাতেমা রানীর তীর্থস্থান। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের বুকে শুরু হয়েছে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। কঞ্চিপাড়া ইউনিয়ন যুব সমাজের আয়োজনে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক নাহিদুজ্জামান নিশাদ। প্রথম দিনের প্রতিযোগিতায় গাইবান্ধা ছাড়াও শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম ও বগুড়া জেলা থেকে মোট 20টি দল নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। নদের তীর জুড়ে ঢল নামে হাজারো মানুষের। আগামীকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।